প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি মন্ত্রীর উস্কানিমূলক কার্যকলাপের নিন্দা করল সৌদি। অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জেরুজালেমের আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের উস্কানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ধরনের অনুশীলন এই অঞ্চলের সংঘাতকে উস্কে দিচ্ছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সৌদি আরব আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার সরকারি কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানায় এবং জোর দিয়ে বলে, এই অনুশীলনগুলো এই অঞ্চলের সংঘাতকে আরও বাড়িয়ে তুলছে। এর আগে রবিবার ৩ আগস্ট সকালের দিকে আল আকসা প্রাঙ্গণে দখলদার ইহুদিদের নিয়ে একটি উস্কানিমূলক মিছিল এবং ব্যাপক অনুপ্রবেশ ঘটান বেন গভির। তারা এক স্মরণসভায় মিলিত হয়ে গান ও নৃত্য পরিবেশন করে মসজিদ প্রাঙ্গণে হানা দেয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলি দখলদার কর্মকর্তাদের এমন আচরণ বন্ধ করার জন্য অব্যাহত দাবির ওপর জোর দিচ্ছি, যা আন্তর্জাতিক আইন ও নিয়ম লঙ্ঘন করে এবং এই অঞ্চলে শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে। সৌদি আরব আল আকসা মসজিদের পবিত্রতার ওপর ইসরায়েলি হামলার ধারাবাহিক নিন্দা জানিয়ে আসছে। জর্ডানও বেন গভিরের আল আকসায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে এই ঘটনাকে একটি আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, একটি অগ্রহণযোগ্য উস্কানি হিসেবে বর্ণনা করা হয়েছে। এইদিকে মুসলিম ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের। পাকিস্তান সফরে মুসলিম ঐক্য আর সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের দুদিনের এক সরকারি সফরে বৈজ্ঞানিক, শিল্প আর কৃষিক্ষেত্রে মুসলিমদের ঐক্য আর সহযোগিতার আহ্বান জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। এই ঐক্য প্রতিষ্ঠা হলে যাতে ইসলামী দেশগুলোর চাহিদা কার্যকরভাবে পূরণ করা যায় এবং বহিরাগত চাপের বিরুদ্ধে দাঁড়ানো যায়। শনিবার লাহোরে পাকিস্তান মুসলিম লীগের নেতা মোহাম্মদ নওয়াজ শরীফের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, অবশ্যই আমাদের বৈজ্ঞানিক, শিল্প আর কৃষিক্ষেত্রে সক্ষমতা ভাগ করে নিতে হবে এবং একটি ঐক্যবদ্ধ ব্লক গঠন করে ইসলামী সম্প্রদায়ের চাহিদা পূরণের জন্য একসঙ্গে কাজ করতে হবে। ইরান সরকার জানিয়েছে, ইসরায়েলের আরোপিত ১২ দিনের যুদ্ধের সময় পাকিস্তানের জনগণের সমর্থন ও সংহতির প্রতি তার কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করে ইরানের প্রেসিডেন্ট বলেন, যদি বিশ্বজুড়ে মুসলিমরা ঐক্যবদ্ধ হয় তাহলে ইহুদিবাদী শাসনতন্ত্র আর স্বাধীন জাতিগুলোকে আলাদাভাবে লক্ষ্যবস্তু করতে পারবে না। নওয়াজ শরীফ ইসরায়েলি শাসনতন্ত্রের সাম্প্রতিক আক্রমণের মুখে ইরানি জনগণের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি এবং ভবিষ্যতে আমরা আগের চেয়েও শক্তিশালী হয়ে দাঁড়াব। ইরানের জনগণ তাদের অটল চেতনার মাধ্যমে হাজার হাজার বছরের গৌরবময় ইতিহাস পুনরুজ্জীবিত করেছে বলেও উল্লেখ করেন নওয়াজ শরীফ। বলেন, পাকিস্তান কেবল প্রতিবেশী নয়, বরং ইরানের ভাই। আমরা সকল ক্ষেত্রে আমাদের সম্পর্ক উন্নয়ন এবং শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। এখন জানিয়ে দেব, ট্রাম্পের ঘোষণার পর এবার রাশিয়া চীন যৌথ নৌমহড়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের একটি পোস্টে ভীষণ ক্ষুব্ধ হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশিয়ার জলসীমার কাছাকাছি 2টি পারমাণবিক সাবমেরিন পাঠানোর নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। ট্রাম্পের এমন ঘোষণায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। তবে আজ রোববার থেকে চীনের সঙ্গে জাপান সাগরে 3 দিনের যৌথ নৌমহড়া শুরু করেছে রাশিয়া। এই মহড়ায় সাবমেরিন উদ্ধার ও সাবমেরিন প্রতিহতের বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে জানা গেছে। পৃথিবীর মহাসাগরগুলোতে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে রেখেছে রাশিয়া। ভিক্টর বোদলাতস্কি রাশিয়ার জ্যেষ্ঠ আইন প্রণেতা। এএফপির খবরে বলা হয়েছে, রাশিয়ার সাম্প্রতিক বছরগুলোতে বেজিংয়ের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করেছে। 2022 সালে ইউক্রেনে হামলার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ থেকে যৌথ নৌ মহড়া শুরু করেছে দুই দেশ। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় মহড়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এবারের নৌ মহড়ার নাম যৌথ সমুদ্র 2025। রাশিয়ার ভ্লাদিভস্তক বন্দরে জাপান সাগরে এই মহড়া শুরু হয়েছে। সাবমেরিন উদ্ধার ও যৌথ অ্যান্টি সাবমেরিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সমুদ্র পথে যুদ্ধ মহড়ায় প্রাধান্য পাবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, তাদের 4টি জাহাজ মহড়ায় অংশ নিয়েছে। গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ শাওশিং ও উরুমিকি রুশ জাহাজগুলোর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। মহড়া শেষে 2টি দেশ প্রশান্ত মহাসাগরের সংশ্লিষ্ট জলসীমায় নৌ টহল দেবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সংবাদ মাধ্যমগুলোতে ট্রাম্পের পারমাণবিক সাবমেরিন পাঠানোর ঘোষণাকে বেশ অবজ্ঞার সুরে উপস্থাপন করা হয়েছে। মস্কোভিস্কি কমসোমোলিয়েৎস পত্রিকায় একজন সামরিক বিশ্লেষক বলেছেন, ট্রাম্প শুধু রাগের মাথায় শিশুসুলভ মেজাজ দেখাচ্ছেন।
আবার কমেরসান পত্রিকায় একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বলেন, সাবমেরিন নিয়ে মার্কিন প্রেসিডেন্টের কথাবার্তা নিরর্থক প্রলাপ, তিনি এসব বলে মজা পান। একই পত্রিকায় রাশিয়ার একজন নিরাপত্তা বিশেষজ্ঞ বলেন, আমি নিশ্চিত ট্রাম্প সাবমেরিন পাঠানোর বিষয়ে প্রকৃতপক্ষে কোনো নির্দেশই দেননি। কমেরসান পত্রিকায় 2017-এর কথা উল্লেখ করে আরও বলা হয়, ট্রাম্প সেবার উত্তর কোরিয়াকে সতর্ক করার জন্য কোরীয় উপদ্বীপে 2টি পারমাণবিক সাবমেরিন পাঠানোর কথা বলেছিলেন। এর কয়েকদিন পরেই উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করেন তিনি। তবে রাশিয়ার জ্যেষ্ঠ আইন প্রণেতা ও পার্লামেন্টের নিম্নকক্ষের কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস কমিটির উপপ্রধান ভিক্টর বোদোলাতস্কি বলেছেন, পৃথিবীর মহাসাগরগুলোতে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে রেখেছে রাশিয়া। এই আইন প্রণেতার দাবি, মার্কিন সাবমেরিনগুলো অনেক আগেই তাদের নিয়ন্ত্রণে চলে গেছে, তাই আলাদাভাবে কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই। সবশেষ জানিয়ে দেব, 600 বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি, রাশিয়ায় সুনামি সতর্কতা। রাশিয়ার কামচাটকায় 600 বছর পর প্রথমবারের মতো জেগে উঠেছে ক্রাশেনিনিকভ নামের এই আগ্নেয়গিরি। রোববার 3 আগস্ট রুশ সংবাদ মাধ্যম আরআইএ দেশটির বিজ্ঞানীদের বরাত দিয়ে জানিয়েছে, সম্ভবত সম্প্রতি রাশিয়ার দূরপ্রাচ্যে হওয়ার শক্তিশালী ভূমিকম্পের সঙ্গে আগ্নেয়গিরির এই অগ্নুৎপাত সম্পর্কযুক্ত। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে। কামচাটকা অগ্নুৎপাত প্রতিক্রিয়া দলের প্রধান ওলগা গিরিনা জানিয়েছেন, 600 বছরে এই প্রথমবার ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়েছে। এ তথ্য ঐতিহাসিকভাবে নিশ্চিত করা গেছে। তিনি জানান, গত বুধবারের ভূমিকম্পের পর এই অগ্নুৎপাত ঘটতে পারে। ওই ভূমিকম্পের ফলে ফ্রেঞ্চ পলিনেশিয়া ও চিলি পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়। এর পরেই কামচাটকার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ক্লিউচেভস্কয় অগ্নুৎপাত শুরু করে। রুশ ভূতত্ত্ব ও আগ্নেয়গিরি ইনস্টিটিউটের টেলিগ্রাম চ্যানেলে গিরিনা জানান, ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরির সর্বশেষ লাভা উদ্গীরণ করেছিল 1463 সালে। তার আগের অগ্নুৎপাত হয়েছিল সম্ভবত 40 বছর আগে। তারপর থেকে এর কোনো অগ্নুৎপাতের রেকর্ড ছিল না। রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কামচাটকা শাখা জানিয়েছে, অগ্নুৎপাতের পর আগ্নেয়গিরি থেকে প্রায় 6000 মিটার বা 3.7 মাইল উঁচু ছাইয়ের মেঘ উঠতে দেখা গেছে। আগ্নেয়গিরিটি ভূপৃষ্ঠ থেকে 1856 মিটার উঁচু। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ছাইয়ের এই মেঘ পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের দিকে ভেসে যাচ্ছে। ওই পথে কোনো জনবসতি নেই। ওই এলাকা দিয়ে বিমান চলাচলের ক্ষেত্রে কমলা সতর্কতাও জারি করা হয়। এটি উচ্চ ঝুঁকি ও সতর্কতা নির্দেশ করে। এদিকে রাশিয়ার কামচাটকা অঞ্চলের কাছাকাছি কুরিল দ্বীপপুঞ্জে 7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হওয়ার পর আজ রোববার ফের 3টি এলাকায় সুনামির সম্ভাবনার কথা জানিয়েছে দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়। টেলিগ্রামের এক বার্তায় তারা জানায়, সুনামির ঢেউ খুব বেশি হবে না বলেই আশা করা হচ্ছে। তবুও সবাইকে উপকূলীয় এলাকা থেকে দূরে চলে যেতে হবে। তবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থাও ভূমিকম্পটির মাত্রা 7 বলে জানিয়েছে।